রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায়ের লেখা পৈশাচিক। তিনি জন্মগ্রহণ করেন 1941 সালে 9 মার্চ। তার মৃত্যু হয় 2023 সালে 3রা মার্চ। তার সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা। 2017 সালে তিনি পশ্চিমবঙ্গ তথা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। গল্প পাঠে অয়ন সৌম্য। গপ্পের সূত্রধার আমি কৃষ্ণ। গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায়ের 50টি ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা পৈশাচিক। আজকাল ভূতের গল্প কেউ একটা লেখেন না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউই। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই। মানুষ মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু একটা দেখে, অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্বে কল্পনা করে নেয়। আমার এই গল্পটি কিন্তু সেরকম নয়। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ঘটনাটি কিন্তু ঘটেছিল। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই আমি শুনছিলাম। তিনি এখন যদিও বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটা আজও আমার মধ্যে বেঁচে আছে। তিনি গল্পটা ঠিক যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাশ করে কলকাতায় দাঁড়িয়ে গ্রামের মানুষের সেবাতেই নিজেকে উৎসর্গ করেছিলাম। ভগবানের কৃপায় আমার হাত যশও খুব ছিল তখনই। আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে আমি একা ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম, একেবারে অজগাঁ যাকে বলে চলে, ঠিক তেমনই ছিল। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার গ্রামকে কল্পনা করতে পারবে না। সে যাই হোক, সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরের এক গ্রাম থেকে আমার কল আসে। কলেরার কেস ছিল, না যাওয়া ছাড়া উপায় ছিল না কোনো। তাই যা যা সঙ্গে নেওয়ার সবই নিলাম, এবং আমার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চেপে রোগীকে দেখতে চললাম আমি। সন্ধ্যের মুখে বেরিয়েছিলাম, তাই যেতে যেতে রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামে সে রাত্রিটা রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়ালো। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দিয়ে শুতে না শুতেই আমি ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কতটা ঠিক জানি না। হঠাৎ করে একটা টুকরে ওঠা কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তারপরই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠলো আমার। রোগী কি মরে গেল নাকি, আমার মাথায় ঘুরছিল সেই চিন্তা। কিন্তু আমি মনে মনেও ভাবলাম, যা ওষুধ দিয়েছি তাতে তো মরবার কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চটা নিয়ে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে এলাম আমি। ঘর থেকে বেরিয়ে দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড় কাছাড় করে কাঁদছে আর অত্যাধিক জোরে চেঁচাচ্ছে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আমার বাপনকে খেয়ে ফেললে। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে পালিয়ে এসেছি। তোমরাই বলে দাও আমি এখন কি করব গো? ওগো, আমার কি হলো গো? হায় হায়! বউটির কান্না দেখে বা তার কথা শুনে আমি ভাবলাম হয়তো গোবাগ বা অন্য কিছুতে তার বাপনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকদের মুখে যা শুনলাম আমি, তাতে নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এই আবার হয় নাকি? বউটির স্বামী নাকি কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়ি আসে, আবার রবিবার থাকে। সোমবার সকাল হতে না হতেই ভোরে বেরিয়ে যায়। আজও ছিল শনিবার। লোকটি যথা নিয়মে সেই রাত্রিবেলা উপস্থিত হয়েছিল, কিন্তু কেমন যেন একটা উদ্ভ্রান্ত চেহারার সাথে। তার দুটো চোখ ছিল লাল এবং মাথার চুল ছিল উস্কো খুস্কো। বউটি তার স্বামীকে জিজ্ঞেস করেছিল,
কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকম শুধু হুঁ বলে, আর কিছু না। রাতের খাওয়া দাওয়াও নাকি করেনি। বিছানা করে দেওয়ার পর গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি আর কি করে, মনমরা হয়ে কিছুতেই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে ও এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে। একটি ছেলে ছিল 3 বছরের আর অপরটি ছিল 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানান রকম চিন্তার কারণে তার ঘুম আর আসে না। হঠাৎ করে চপাত চপাত করে একটা শব্দ হলো। বউটি আর চোখ তাকিয়ে শিউরে ওঠে। সে দেখে তার স্বামী মশারির বাইরে যেন কিছু একটা খাচ্ছে। দেখেই তো বুক শুকিয়ে গেল বউটির। পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নাই। কচি ছেলেকে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য ও কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনির লণ্ঠনটা অল্প করে জেলে রেখে রোজ শুতো সে। তাতেই দেখলো ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তা সে করলো না। আবার অন্য ছেলেকে নিয়ে চুপি চুপি পালাবারও কোনো সাহস নেই তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই সে কি করলো, ইচ্ছে করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোর করে একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়া অমনি ম্যাজিক শুরু হয়ে গেল। ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আধ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুয়ে যেন কিছুই জানে না এমন ভাব করে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলেটার কান্নায় একমাত্র তার ঘুম ভেঙে গেছে এমনই ভান করতে লাগলো। ঘাকত টিপ টিপ করে জড়িয়েও দিল ছেলেটিকে। এরপর স্বামী বলে উঠল, কি হলো, রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ছেলেটাকে? না, মারবে না, ওকে পুজো করবে। জ্বালার আর শেষ নেই। প্রত্যেকদিন রাত হলেই ওনাকে নিয়ে গিয়ে মাঠে বসাতে হবে। কারোর কি ভালো লাগে? তা নিয়ে যাও না, তাহলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে। বউটি সুযোগের অপেক্ষা করছিল। ছেলে নড়া ধরে তাকে হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসে শিকল তুলে দিল দরজায়, দিয়ে এখানে সে আছাড় কাছাড় করতে লাগলো। সব শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ করে উন্মাদ হয়ে এই সমস্ত কীর্তি করে ফেলেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে আমি গেলাম। গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে। ঘরের চালায় একবার আগুন লাগলে সে আগুন আর থামায় কে? ঘরের ভেতরে সেই বউটির উন্মত্ত স্বামী তখনও লাথির পর লাথি মেরে যাচ্ছে সেই দরজাটি খুলে দেওয়ার জন্য, এবং চিৎকারও করছে। আমি যেতে যেতেই দাউ দাউ করে আগুনটা চলে উঠল। আমি সেখানে প্রত্যেককে ভর্ৎসনা করলাম। এই অগ্নি সংযোগের ব্যাপারে সবাইকে বললাম, একটা পাগলকে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে বাইরে বের করে বেঁধেও তো রাখতে পারতে। কিন্তু তখন কাকে কি বোঝাবো? গ্রাম শুদ্ধ লোকের প্রত্যেকের ধারণা একটাই ছিল, ওই লোকটা মোটেও উন্মাদ নয়, এমনকি লোকটা মানুষও নাকি নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মাঝে এই রকম নকল মানুষের রূপ নিয়ে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে কলকাতায় পাঠালাম তাদের ভুল ভাঙবার জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতায় ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খাড়া হয়ে গিয়েছিল। যা বুঝলাম, লোকটি 2 দিন আগেই মারা গেছে কলকাতায় গাড়ি চাপা পড়ে। মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ আর ছেলে গেলে মৃতদেহটি দিয়ে দেবে এবং দেহটা কলকাতাতেই দাও হবে।
ছিলেন বৈশাচিক। গল্প পাঠে অয়ন ও সৌম্য, স্বামীর ভূমিকায় শুভদীপ, অল্পবয়সী স্ত্রীর কণ্ঠে পায়েল, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গল্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গল্পের রেডিও।